স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট থেকে প্রস্থান ঘটতে যাচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনের। জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ বিসিবিতে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন, আর সেটা পাবার কথা স্বীকারও করেছে বিসিবি। তবে সিদ্ধান্ত এখনই জানাচ্ছে না বোর্ড। আভ্যন্তরীণ আলোচনার পরেই লেখা হবে বাংলাদেশের জাতীয় দলে সালাউদ্দিনের ভবিষ্যৎ। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। সকাল সকাল বিসিবিতে মোহাম্মদ সালাউদ্দিন, বলা যায় ভাগ্যের কি পরিহাস। গেল বছর ঠিক এই দিনেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন। এক বছর পূর্তিতে সেই তিনিই কিনা পদত্যাগপত্র নিয়ে বোর্ডে হাজির। আগেই গুঞ্জন ছিল ধারাবাহিক সমালোচনা, ব্যর্থতা আর ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের অন্তর্ভুক্তিতে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বুধবার সকালে যেন সেই দৃশ্যেরই অবতারণা। অবশ্য বিসিবি থেকে বেরিয়ে এ নিয়ে কোনো মন্তব্যই করলেন না মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে বিপত্তি অন্য জায়গায়। মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করতে চান ঠিকই, কিন্তু তার সেই পদত্যাগপত্র রিসিভ করবেটাকে? আইসিসি সভায় অংশ নিতে বিসিবি সভাপতি আর প্রধান নির্বাহী কর্মকর্তা দুজনই যে দুবাই। চারপাশে সংশয়, তবে কি আয়ারল্যান্ড সিরিজের আগে কোচিং প্যানেল নিয়ে আরও কোনো গোলযোগ বাঁধতে চলেছে? অবশেষে সন্ধ্যার দিকে ব্যাখ্যা আসে বিসিবির তরফে। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, সালাউদ্দিন আয়ারল্যান্ড সিরিজের পর পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন। বিসিবি আভ্যন্তরীণভাবে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে এটা পরিষ্কার, জাতীয় দলে লাগাতার ব্যাটিং ব্যর্থতার সমালোচনার ভার আর নিতে পারছেন না দেশের অন্যতম সিনিয়র এই কোচ। মূলত সাবেক ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পকে জাতীয় দল থেকে সরিয়ে দেবার পর গেল বছর নভেম্বরে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় সালাউদ্দিনের হাতে। তবে পদবিতে সিনিয়র সহকারী কোচ হলেও দলের অলিখিত ব্যাটিং কোচ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিনই। তার সময়ে 6 টেস্টের মাত্র 2টাতে জিততে পেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে 17 ম্যাচে এসেছে 4টা জয়। তবে টেস্ট আর ওয়ানডে সাকসেস নিম্নমুখী হলেও টি-20তে তা কিছুটা ভদ্রস্থ। 27 টি-20তে সালাউদ্দিনের অধীনে বাংলাদেশের 16 জয়। সম্প্রতি এশিয়া কাপে সেমিতে উঠতে না পারা, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া এবং দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজেও ধবলধোলাই হওয়ায় তুমুল সমালোচনায় পড়েন সালাউদ্দিন। ক্রিকেট পাড়ায় কানাঘুষাও শুরু হয়ে যায়। দলের মধ্যে নাকি তিনি সিন্ডিকেট তৈরি করছেন। এমনকি ফর্ম না থাকার পরেও জাকিরকে ক্যাপ্টেন্সি আর কিপিং করানোতেও নাকি ছিল তার মদদ। সব মিলে এটা সত্য, দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দল থেকে ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েই প্রস্থান ঘটতে যাচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনের। এর আগে 2006 থেকে 2010 পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি। পার্থ বণিক, 71, ঢাকা। সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে ব্যাটিং এর বেহাল দশা। নয়া ব্যাটিং কোচ আশরাফুলকে পেয়ে কি ছন্দ ফিরে পাবে জাতীয় দলের ব্যাটাররা? নতুন দায়িত্বে সফল হতে ছক আঁকছেন আশরাফুল। বলছেন প্লেইং ক্যারিয়ারের সব অভিজ্ঞতা শেয়ার করে জাকের হৃদয়দের মানসিকভাবে আরো শক্ত করে তুলতে চান। সাইফুল রূপকের রিপোর্ট। ফুটবলে অফসাইডে থাকা মানেই বিপদ। অনেকের প্রশ্ন, জাকের হৃদয়রা কি অফসাইডে শট খেলাটাকেও বিপদ ভাবেন? এশিয়া কাপের আগে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস যেন ওদের দুর্বলতা আরো বাড়িয়ে দিয়েছে। জাকেরদের সঠিক পথে আনার বড় দায়িত্বে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। স্বপ্নই ছিল যে আমি খেলা ছাড়ার পরে কোচিং লাইনে আসব এবং একদিন দেশকে সার্ভ করব। বাংলাদেশের ইতিহাসে যদি সেরা ক্লাসিক্যাল ব্যাটার ধরা হয়, আপনি হয়তো টপ চার্টেই থাকবেন। আপনার অনেক ইনিংস আছে যেটা 150-200 স্ট্রাইক রেটে সেই সময় 2007-08 টি-20-তে। সো আপনার তো সব কিছুই আছে, আপনি নিজে খেলেছেন সেই ধরনের ইনিংস। এবং এখনকার ক্রিকেটাররা যে জুলিয়ান উড আসার পরে আসলে অনেকের বেসিকটাই নষ্ট হয়ে গেছে, তারা ক্রিকেটীয় শটই খেলতে পারছে না, লেগ সাইড ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে তাওহিদ হৃদয়, জাকির আলী, অনেক যারাই আছে, শামীম পাটোয়ারি, তাদেরকে আসলে প্রপার ব্যাটার হিসেবে গড়ে তোলার একটা চ্যালেঞ্জ আপনার। দেখেন, সবাই এক্সিলেন্ট প্লেয়ার। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, 140 কিলোমিটার বলারে আপনার পাওয়ার হিটিং করতে হয় না, জাস্ট টাইমিং করলেই এটা 4 বা 6 হয়। তো সেই জায়গাতেই যদি আমরা ফোকাস বেশি করি, আমি সেটা নিয়ে হয়তোবা তাদের সাথে কথা বলবো। অফসাইডে আশরাফুল ছিল ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার বাংলাদেশে, যে অফসাইডে এত সুন্দর খেলতেন। আপনি অফসাইডে খেলতে পারে না তারা, সেটা নিয়ে নিশ্চয়ই কাজ করবেন। রিসেন্টলি আমরা দেখছি যে লেগ সাইড ওরিয়েন্টেড হয়ে গিয়েছেন। তো এইটা জাস্ট মেন্টাল। আপনি যদি ব্রেনকে আপনি পজিটিভভাবে চিন্তা করেন, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো
একটা সময় আপনার খারাপ সময় যেতে পারে, হয়তো বা এই সময়টা তার খারাপ সময় যাচ্ছে, এই সময়টা আমাদের পজিটিভ ভাইবসটাই দিতে হবে। 1 বছর আগে যখন মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচিং ইউনিটে ঢুকলেন, তার আগের প্রায় 2-4 বছর তো রেগুলার কথা হতো যে কেন সালাউদ্দিনকে ন্যাশনাল টিমের কোচ বা সহকারী কোচ হিসেবে আমরা দেখছি না। কিন্তু এই 1 বছরে মুদ্রার অন্য পিঠও তিনি দেখলেন, কারণ ব্যাটাররা সাফল্য পাচ্ছে না, ব্যাটারদের আসলে ওই চারপাশে খেলতে পারছে না। এই বিষয়টা কিন্তু মোহাম্মদ আশরাফুলের বেলাও হতে পারে। এখন অনেক হাইপ যে মোহাম্মদ আশরাফুলকে এনেছে পাল্টে যাবে, কিন্তু ব্যাটারদের জাকির আলী হৃদয়দের সাফল্য না আসলে, হৃদয়দের ব্যাট কথা না বললে কিন্তু আশরাফুলের বেলাও যে কোনো সময় এটা হতে পারে। রাইট, এটা তো ডেফিনেটলি, এটা জেনে শুনে আসলে এখানে এসেছি। কিন্তু আমি আমার যে এক্সপিরিয়েন্সটা, যেহেতু আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, লম্বা সময় ক্যাপ্টেন্সি করেছি 2 বছর, তো হয়তোবা আমি যেই জিনিসটা ফেস করেছি ওই জিনিসগুলা আমি তাদের ইনপুট দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব যে তারা উপকৃত হবে। অনেক জায়গায় এমনও বলা হচ্ছে যে আশরাফুলকে আসলে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে অনেক তাড়াতাড়ি হয়ে গেল কিনা। আমি লেভেল 3 কোর্স করেছি প্রায় 2.5 বছর আগে, এবং লাস্ট 2টা জিএসএলও কাজ করে এসেছি রংপুর রাইডার্সের হয়ে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনই আমার রাইট টাইম, কারণ মুশফিক, মমিনুল, শান্ত, লিটন, মিরাজ, সাদমাম, এই যে বেসটা ওদের সাথে থাকাকালীন আমি কাজ করলে আমার জন্য আরো ইজি হবে আমি মনে করি। যেহেতু সিনিয়র প্লেয়ার থাকলে কাজ করাটা আরো সহজ হয়ে যায়, একসাথে খেলেছি, তাদের মেন্টালিটি আমি জানি। তো আমার মনে হয় যে এই ক্রিকেটারদের আমি যত সহজভাবে বোঝাতে পারবো, নতুন একটা প্লেয়ারকে হয়তো বা বোঝাতে আরো একটু কঠিন হতে পারে। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। জাতীয় দলে নিশ্চয়ই আয়ারল্যান্ড সিরিজে আপনার মাধ্যমে ব্যাটারদের সাফল্য আসবে। সাইফুল রূপক, 71। 20 দিনে রাজশাহী ক্রিকেট স্টেডিয়াম বিপিএল এর জন্য প্রস্তুত করার চ্যালেঞ্জ নিয়েছিলেন খালেদ মাসুদ পাইলট। তার সাথে সুর মিলিয়েছেন বোর্ড পরিচালক মোখলেসুর রহমান শামীম। বিসিবির হাতে সময় কম থাকায় রাজশাহীতে বিপিএল আয়োজন করা হবে কিনা তা নিশ্চিতভাবে বলতে পারছেন না তিনি, তবে আশা করছেন দারুণ কোনো খবরের। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। যে মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব সেই মাঠে বিপিএল আয়োজন করতে কিসের বাধা? এনসিএল টি20-র খেলা দেখতে এসে খালেদ মাসুদ পাইলট জানিয়েছিলেন গুনে গুনে 20 দিন সময় পেলে বিপিএল এর জন্য প্রস্তুত করবেন রাজশাহী স্টেডিয়াম। 20 দিন সময় দিলে আমি এটা দাঁড় করে দিতে পারবো আমার ধারণা। বিকজ এটা ছোট ডিপার্টমেন্ট, একটা ইলেকট্রিশিয়ানের ডিপার্টমেন্ট, যে লাইট লাগাবেন আর ছোটো ছোটো সিভিলের যে ওয়ার্ক আছে, বেশি সময়ের ব্যাপার না। আমার মনে হয় যে রাতারাতি কাজ করলে আপনি 20-25 দিনের মধ্যে এটা সম্ভব। যেমনটা দেখলেন, খালেদ মাসুদ পাইলট বলেছেন মাত্র 20 দিন সময় তাকে দিলে এই মাঠকে বিপিএল এর উপযোগী হিসেবে গড়ে তোলা যাবে। সেই 20 দিন সময় খালেদ মাসুদ পাইলটের হাতে আছে, সেই 20 দিন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতেও আছে। রাজশাহী মাটি থেকে বিপিএল গড়াবে কথা বলেছিলাম বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীমের সাথে। তিনিও একটা গ্রিন সিগন্যাল অবশ্য দিয়ে রেখেছেন, এই মাঠে বিপিএল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের সবার ইচ্ছা এবং এর জন্য আমরা একটা পরিকল্পনা পাঠিয়েছি। এখন যেহেতু সময় কম, উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট, বিকজ আমরা যদি কমিটমেন্ট না রাখতে পারি তাহলে তো কিছু বলার নাই। বাট দেয়ার উইল বি 100% এফোর্ট এবং বিপিএল ইনশাআল্লাহ ইজ কামিং। রাজশাহী স্টেডিয়ামে বিপিএল সহ বাকি লিগগুলোর খেলা আয়োজন করতে পারলে স্পোর্টিং উইকেটের জন্য বিখ্যাত মাঠগুলোর তালিকাটাও বড় হবে। ভাগ্যে থাকলে এবারই রাজশাহী দল তাদের হোম ভেন্যুতে খেলতে পারবে। বোর্ড পরিচালক মোখলেসুর রহমান শামীম জানান, বোর্ডের কাছে পরিকল্পনা পাঠানো হয়েছে। ব্যাট বলে মিলে গেলে এবারই বহুল কাঙ্ক্ষিত বিপিএল এর ম্যাচ রাজশাহীর মাঠে গড়াবে। যেহেতু আমাদের এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, বোর্ড প্রেসিডেন্ট মহোদয় এসেছিলেন, তাদের ইচ্ছা আছে, কারণ তারা রাজশাহীর প্রতি তাদের একটা এক্সট্রা সফট কর্নার কাজ করে। সময় কম, ফ্রাঞ্চাইজি প্রস্তুতি করা সহ নানান চ্যালেঞ্জ ফেস করছে নতুন বোর্ড, তাই হলফ করে বলা যাচ্ছে না রাজশাহীর মাঠে বিপিএল আয়োজন করা যাবে কিনা। কিন্তু পাইলটের নেওয়া চ্যালেঞ্জটা বাস্তবে রূপ দিতে পারলে ক্রিকেট অনুরাগীদের আশা পূর্ণ হবে। এনসিএল ছিল রাজশাহীর জন্য ড্রাই রান। বৃষ্টি বাধায় সেবার পুরোদমে খেলা মাঠে না গড়ালেও এবার দারুণভাবে আফগানিস্তানকে এই মাঠেই আতিথেয়তা দিচ্ছে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের প্রস্তুতি কি নিচ্ছে বোর্ড? আবু নাইম, 71, রাজশাহী। ব্যস্ততা বেড়েছে দেশের ফুটবল পাড়ায়। নভেম্বরের ফিফা উইন্ডোতে 2টা ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপাল এবং ভারত ম্যাচের জন্য 27 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। একই দিনে নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢিমে তালে চলছে ফ্রেন্ডলি ম্যাচের টিকিট বিক্রি, যদিও 10 মিনিটেই ভারত ম্যাচের টিকিট বিক্রি হয়ে যাবে বলে আশা কর্তৃপক্ষের। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত।
You need to speak with Mr. Satman about that. স্কোয়াড ঘোষণা নিয়ে বাফুফের টালবাহানা লক্ষ্য করা যাচ্ছিল শেষ কিছুদিন ধরে। জাতীয় দলের হেড কোচের কাছে প্রশ্নও ছোড়া হয়েছিল এই বিষয়ে। অবশেষে সমালোচনার পরেই নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের এক সপ্তাহেরও বেশি আগে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের স্কোয়াডে সর্বোচ্চ ১০ জন ফুটবলার আছে বসুন্ধরা কিংস থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ৭ জন ফুটবলার আছেন আবাহনীর। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান থেকে ৩ জন ফুটবলার ডাক পেয়েছেন কাবরেরার দলে। ব্রাদার্স ইউনিয়ন, পিডব্লিউডি স্পোর্টস এবং ফর্টিস এফসি থেকে আছেন ১ জন করে ফুটবলার। লেস্টার সিটির হামজা চৌধুরী আর ক্যাভালরি এফসির সমিত সোম তো আছেনই। জায়ান আহমেদ আর তারিক কাজী আপাতত আছেন ফ্রি এজেন্ট হিসেবে। আর নেই বলতে ফাহমিদুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে ২ ম্যাচে ২ হলুদ কার্ড দেখায় নিয়মের বেড়াজালে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ দলের ফুটবলারদের অনুশীলন চলছে পুরোদমে। ভারত, নেপালকে হারাতে বদ্ধপরিকর ফুটবলাররা। বড় ম্যাচের প্রস্তুতি নিতে হবে দর্শকদেরও। তারই অংশ হিসেবে বুধবার থেকে শুরু হয়েছে নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের টিকিট বিক্রি। খানিকটা ঢিমে তালেই চলছে তা। আমরা তো আসলে দেখেছি মানুষজন কি পরিমাণে আমাদের সাইটে এসেছে। মানুষজন অলরেডি ইনিশিয়ালি অনেকজন মানুষজনই আসলে কাটতে পেরেছে। যারা যাচ্ছে এখনো কিছু টিকিট বাকি আছে, বাট এটা আমরা আশা করতেছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ম্যাচের আগে সব টিকিটই বিক্রি হবে বলে আশা টিকিট বিক্রির প্ল্যাটফর্ম কুইকেট কর্তৃপক্ষের। একই সাথে ভারত ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে বলে জানিয়েছে তারা। আমরা এক্সপেক্ট করতেছি যে হয়তো বা ইন্ডিয়ার সময় টিকিট ১০ মিনিটেই চলে যাবে, এরকম আমাদের এক্সপেকটেশন। অ্যান্ড আমাদের প্রি রেজিস্ট্রেশন যে একটা অপশন আছে, যে নোটিফিকেশনের জন্য মানুষজন যেন সাইন আপ করতে পারে, তো সেখানে আমাদের প্রচণ্ড সারা। সো ওইখানে যদি আপনারা নাম পাচ্ছেন ১৫ থেকে ২০ হাজার মানুষের মতো আসলে অলরেডি তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছে, যেন ওনারা যখন টিকিট লাইভ যাবে বা টিকিটের আপডেটটা যেন পেতে পারে যে কখন ওনারা টিকিট কাটতে পারবে। জাতীয় স্টেডিয়ামের সংস্কার এবং ফুটবলে নতুন জোয়ার আসার পর এখনো কোনো ম্যাচেই দর্শক খরা দেখা যায়নি। সর্বনিম্ন ৪০০ টাকা থেকে শুরু করে ৪,০০০ টাকাও ছিল জাতীয় স্টেডিয়ামের টিকিটের দাম। কুইকেট কর্তৃপক্ষ জানাচ্ছে ম্যাচ শেষ হওয়ার ৭ দিনের মধ্যেই বাফুফেকে সব হিসাব নিকাশ জানিয়ে দিয়েছে তারা। ফেডারেশন থেকে অবশ্য এখনো খোলাসা করা হয়নি হাই ভোল্টেজ সব ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ। তবে একটা কথা পরিষ্কার, আসন্ন ভারত ম্যাচেও টিকিট বিক্রির টাকাতে ফুলে ফেঁপে উঠবে বাফুফের অ্যাকাউন্ট। বাংলাদেশের মানুষ জাতীয় স্টেডিয়ামে ভারতকে না ভোলার মতো একটা স্মৃতি উপহার দিতে মুখিয়ে আছে 18 নভেম্বর। ফয়সাল হাবিব, ৭১। একসময় টাকার বস্তা নিয়ে ক্রিকেটারদের পেছনে ছুটত স্পন্সররা, সময় বদলে গেছে। এখন সেই টাকার ধারা বইছে ফুটবলের দিকে। কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলোর নজর হামজা চৌধুরী, সমিত সোমদের ওপর। জনপ্রিয়তায় ভাটা পড়া সাকিব আল হাসানের মতো তারকা না পাওয়াই কি কাল হয়ে দাঁড়ালো ক্রিকেটে? এদিকে ফুটবল প্রেমীদের জন্য সুখবর, চলতি মাসে হামজা সমিতদের সঙ্গে চুক্তি করতে লাইন ধরে বসে আছে দেশের কয়েকটা জায়ান্ট কোম্পানি। এজন্য ফুটবল জাগরণের জলজ্যান্ত উদাহরণ। হাসান সজীবের রিপোর্ট। ভেতরে খেলছেন হামজা চৌধুরী, বাইরে ফ্যানদের উন্মাদনা ছুঁয়ে ফেলেছে স্টেডিয়ামের গেট। কেউ কেউ গেট ভেঙে ঢোকারও চেষ্টা করছে। এমন পাগলাটে ভালোবাসাই এখন ফুটবলকে ঘিরে। দর্শকের এই আগ্রহে পিছিয়ে নেই স্পন্সররাও। একের পর এক কোম্পানি যেভাবে লাইন ধরছে বাফুফের সঙ্গে চুক্তি করতে, তেমনি ফুটবলারদের নিয়েও তাদের আগ্রহ তুঙ্গে। জাতীয় দলে খেলার পরপরই একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন বাংলার ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। শোনা যাচ্ছে নেপাল ও ভারত ম্যাচের আগে আরো বেশ কিছু বড় ব্র্যান্ডে যুক্ত হতে পারে তার নাম। তবে শুধু হামজা নন, সমিত সোমকে নিয়েও তুমুল আগ্রহ ৩ থেকে ৪টি প্রতিষ্ঠানের। ১১ নভেম্বর ঢাকায় আসতে পারেন এই মিডফিল্ডার। সেই সময় ডিল ডান করতে পারেন তিনি। একসময় ক্রিকেটারদের ঘিরেই ব্যস্ত থাকতো স্পন্সররা। বিশেষ করে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করতে হুমড়ি খেয়ে পড়তো বড় বড় ব্র্যান্ড। ২২ গজের চাইতে শুটিং সেটে বেশি সময় কাটাতেন সাকিব। বিপুল চাহিদায় সাড়া দিতে হতো বলে সাকিবকে সমালোচনায়ও কম পড়তে হয়নি। তাতে অবশ্য থেমে থাকেনি সাকিবের এন্ডোর্সমেন্ট। কিন্তু সময় বদলেছে, এখন সেই আলো একটু একটু করে কেড়ে নিতে শুরু করেছে ফুটবল। হামজা চৌধুরী লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে মাঠে নামার পর যেন বদলে গেছে দৃশ্যপট। দেশের ফুটবলে যোগ হয়েছে নতুন রং, খুলেছে আয় ও সম্ভাবনার দরজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়ের উৎস যেমন বেড়েছে, তেমনি বাড়ছে খেলোয়াড়দের ব্যক্তিগত আয়ও।
একসময় কেবল জামাল ভুঁইয়াকে ঘিরে আগ্রহ দেখাতো কোম্পানিগুলো, এখন তালিকায় যুক্ত হচ্ছেন নতুন তারকারা। হামজা চৌধুরী, সমিত সোম, এমনকি নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আফিদা খন্দকাররাও পাচ্ছেন নতুন নতুন চুক্তির প্রস্তাব। ফুটবলের উত্থান যেন বদলে দিচ্ছে দেশের ক্রীড়াঙ্গনের স্পন্সর মানচিত্র। হাসান সজীব, ৭১। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে সব জায়ান্ট। বিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির ঘরে আসছে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। এদিকে অ্যাওয়ে ম্যাচে বেলজিয়াম সফরে বার্সেলোনা। ক্লাব ব্রুগের বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। ইপিএল এর টানা 4 ম্যাচে জোড়া গোল, রোবোটিক স্টাইলিশ সেলিব্রেশন, মেসি রোনালদোদের কাতারে মিশে যাওয়া। সময়টা এখন শুধুই আর্লিং হাল্যান্ডের। সেই নরওয়েজিয়ান গোল মেশিন পা রাখতে চলেছেন ইতিহাসের ব্র্যান্ড নিউ চ্যাপ্টারে। ইউসিএল এ এবারের ম্যাচে স্কোরশিটে নাম তুলতে পারলে প্রথম ফুটবলার হিসেবে 3টি ভিন্ন ক্লাবের হয়ে টানা 5 ম্যাচে গোল করার কীর্তি গড়বেন আর্লিং হাল্যান্ড। হ্যালোউইনের আগে নিজের প্রাক্তনকে তাড়িয়ে বেড়ানোর মিশনে এই মনস্টার। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির সামনে বরুসিয়া ডর্টমুন্ড। এই নিয়ে সপ্তমবার ফেস অফে 2 লিগের 2 শ্যাম। অতীত পরিসংখ্যান বলছে আগের 6 লড়াইয়ে সিটিজেনরা জিতেছে 3 ম্যাচ, ডর্টমুন্ড জিততে পেরেছে মোটে একটা, সেটাও 2012-13 সিজনে। সিটিজেনরা গোল দিয়েছে 7টা, হজম করেছে 5টা। এবারের ম্যাচটা যে ঘরের মাঠে, এ যায় গার্দিওলার দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। কারণ অ্যাওয়েতে সিটিকে কখনোই হারাতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। শুধুই কি তাই, ডর্টমুন্ডের বিপক্ষে শেষ 10 ম্যাচ আনবিটেন পেপ গার্দিওলা। জার্মান ক্লাবটার বিপক্ষে 6 ম্যাচে একটার বেশি গোল হজম করেনি ম্যানচেস্টার সিটি। এদিকে চলতি সিজনে অ্যাওয়েতে অন্তত একটা গোল অবশ্য করতে পেরেছে ডর্টমুন্ড। চলতি সিজনে দারুণ গতিতে ছুটছে ইংল্যান্ডের ক্লাবটা। লিগে 2 নম্বরে, ইউসিএল এ মোনাকো, নাপোলি, ভিয়ারিয়াল। 3 লিগের 3 ক্লাবের বিপক্ষে 2 জয়ে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে। সব মিলিয়ে শেষ 6 ম্যাচে হার মোটে একটা, জয় 5টা। ইউসিএল এ বিগ ম্যাচে 100তম ম্যাচের সামনে দাঁড়িয়ে সিটি ক্যাপ্টেন ফার্নান্দো সিলভা। এই ম্যাচে মিডফিল্ডে ফিরতে পারেন 2024-এর ব্যালন ডিওর জয়ী রোদ্রি। ফ্রন্টলাইনে থাকছেন শোরকি, ফোডেন, টকো আর আর্লিং হাল্যান্ড। এদিকে 3 পয়েন্টের খোঁজে বেলজিয়ামে বার্সেলোনা। ওদের প্রতিপক্ষ ক্লাব ব্রুগ। 2002-03 সিজনের পর আরও একবার এই দুয়ের এনকাউন্টার। সব মিলিয়ে অবশ্য দুবারই খেলেছে এই দুই দল। গেল ম্যাচে অলিম্পিয়াকোসকে যেভাবে হারিয়েছে বার্সা, সেই রেশ নিয়ে এবার ব্রুগকেও উড়িয়ে দিতে চায় ইয়ামালরা। ইউসিএল এর 3 ম্যাচে 2 জয়ে কাতালানদের অবস্থান এখন 12 নম্বরে। গেল সিজনটা দারুণ কাটানো বার্সা এবার তাদের হাইলাইন ডিফেন্স নিয়ে আছে খানিকটা বিপদে। এই ম্যাচে কিম্যান লেভানডস্কি সার্ভিস পাওয়া নিয়ে আছে শঙ্কা। ফ্লিকের সম্ভাব্য 4-3-3 ফরমেশনে এই ম্যাচে সবার নজর থাকবে গেল ম্যাচের হ্যাট্রিক বয় লোপেজের দিকে। সাথে আছেন তোরেস, ইয়ামাল আর ইনফর্ম রাশফোর্ড। কোহিনুর কণা, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।